আসসালামু আলাইকুম। ডাইনি ঘরের নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আপনাদের হোস্ট আলিফ। আমরা সবাই ভয় পেতে ভালোবাসি, বিশেষ করে সেই ভয় যখন রাতের নিস্তব্ধতাকে ভেঙে দিয়ে আমাদের ঘাড়ের কাছে লোমগুলোকেও দাঁড় করিয়ে দেয়। আমাদের এই আয়োজন শুধুমাত্র আপনাদের জন্য। আজকের ভয়ানক ঘটনাকে আমাদের পাঠিয়েছেন চাঁদপুর থেকে রাহাত হোসাইন। রাহাত ভাই তার জীবনের এক দুঃস্বপ্নের মতো অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করেছেন। তবে আপনাদের কাছেও যদি এমন কোনো অলৌকিক বা ভৌতিক ঘটনা থেকে থাকে যা আপনি আমাদের সাথে শেয়ার করতে চান, তবে দেরি না করে পাঠিয়ে দিন আমাদের ঠিকানায়। আমাদের মেইল অ্যাড্রেস dainyghor@gmail.com। তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই রাহাত ভাইয়ের পাঠানো সেই ভয়ঙ্কর অভিজ্ঞতায়। রাহাত ভাইয়ের ভাষাতেই ঘটনাটি শোনা যাক। আমার নাম রাহাত। ঘটনাটি আজ থেকে প্রায় 7-8 বছর আগের। তখন আমি কেবল কলেজে উঠেছি। আমাদের 3 বন্ধুর একটা গ্রুপ ছিল, আমি, সাজিদ আর মিলন। সাজিদ ছিল অসম্ভব সাহসী আর একরোখা। ভূত, প্রেত, জিন এসব সে কিছুই বিশ্বাস করত না। আর মিলন ছিল ঠিক তার উল্টো, প্রচণ্ড ভীতু। আমাদের গ্রামের নাম আন্ধারমানিক। নামের মতোই গ্রামটা রাতের বেলা বেশ অন্ধকার আর রহস্যময় হয়ে উঠত। গ্রামের এক প্রান্তে ছিল পরিত্যক্ত জমিদার বাড়ি, আর তার পাশেই ছিল প্রায় 100 বছরের পুরনো এক কবরস্থান। লোকমুখে প্রচলিত ছিল ওই জমিদার বাড়ির এক জমিদার গিন্নি ছিলেন একজন ডাইনি। তিনি কালো জাদু করতেন এবং তার হুকুম তামিলের করার জন্য বেশ কিছু শক্তিশালী জিন পোষতেন। মৃত্যুর পর তাকে ওই কবরস্থানের ঠিক মাঝখানে কবর দেওয়া হয়, কিন্তু তার আত্মা নাকি মুক্তি পায়নি। অমাবস্যা পূর্ণিমার রাতে সেই ডাইনি তার জিনদের নিয়ে কবর থেকে উঠে আসে আর তাদের অতৃপ্ত ক্ষুধা মেটাতে শিকার খুঁজে বেড়ায়। এক পূর্ণিমার রাতে চায়ের দোকানে আড্ডা দেওয়ার সময় সাজিদ হঠাৎ বলে উঠল, চল আজ রাতে আমরা ওই কবরস্থানে যাব, দেখব কিসের ডাইনি আর কিসের জিন। আমি আর মিলন ভয়ে আতকে উঠলাম। মিলন তো সরাসরি না করে দিল, কিন্তু সাজিদের জেদের কাছে আমাদের হার মানতে হলো। সে আমাদের কাপুরুষ বলে খ্যাপাতে লাগলো। শেষ পর্যন্ত বুকে পাথর চেপে আমরা রাজি হলাম। সিদ্ধান্ত হলো রাত 12টায় আমরা কবরস্থানের সবচেয়ে পুরনো আর বড় কবরটার পাশে গিয়ে বসব। ওটাই নাকি সেই ডাইনি জমিদার গিন্নির কবর। রাত বাড়ার সাথে সাথে চারপাশ কেমন যেন থমথমে হয়ে এলো। ঝিঝি পোকার বাঘ ছাড়া আর কোনো শব্দ নেই। আমরা 3 জন টর্চ লাইট হাতে কবরস্থানের গেটের সামনে এসে দাঁড়ালাম। ভাঙা গেটটা বাতাসে ক্যাচ ক্যাচ শব্দ করছিল, যেন আমাদের ভেতরে যেতে মানা করছে। ভেতরে ঢোকার সাথে সাথে একটা হিমশীতল বাতাস আমাদের শরীর কাঁপিয়ে দিয়ে গেল। কেমন একটা পচা ভ্যাপসা গন্ধ নাকে এসে লাগলো। মনে হচ্ছিল যেন ভেজা মাটি আর পচা শেওলা মিলেমিশে একাকার হয়ে গেছে। আমরা ভয়ে ভয়ে সেই বড় কবরটার দিকে এগিয়ে গেলাম। কবরটা লতা পাতায় প্রায় ঢেকে গেছে। আমরা 3 জন সেটার পাশে বসলাম। সময় যেন আর কাটছিল না। সাজেদ বিদ্রূপের সুরে বলতে লাগলো, কই তোর ডাইনি কই? মনে হয় আজকে ছুটি নিয়েছে। কথাটা শেষ হতে না হতেই হঠাৎ করে চারপাশে ঝিঝি পোকার ডাক পুরোপুরি থেমে গেল। নেমে এলো এক অস্বাভাবিক নীরবতা। আমাদের 3 জনের নিঃশ্বাসের শব্দ যেন কানে বাজছিল। ঠিক তখনই দূর থেকে ভেসে এলো এক মহিলার কণ্ঠের কান্নার আওয়াজ। কান্নার শব্দটা ধীরে ধীরে হাসিতে পরিণত হলো। সে এক বিকট অট্ট হাসি। আমাদের রক্ত হিম হয়ে গেল। মিলন ভয়ে আমার হাত খামচে ধরল। সাজিদ টর্চ জেলে চারপাশে আলো ফেলে বলল, ধুর, শিয়াল ডাকছে হয়তো। কিন্তু আমরা জানতাম ওটা শিয়ালের ডাক ছিল না। হঠাৎ করেই যে কবরটার পাশে আমরা বসেছিলাম সেটার ওপরের মাটি অল্প অল্প করে কাঁপতে শুরু করলো। আমরা 3 জন ভয়ে জমে গেলাম। আমাদের নড়ার শক্তিটুকুও ছিল না। মাটি ফুঁড়ে প্রথমে বেরিয়ে এলো কয়েকটি শুকনো নোংরা আঙুল, তারপর বেরিয়ে এলো একটা পুরো হাত, যেটা চামড়া পচে গলে গিয়ে হলুদ হাড় বেরিয়ে পড়েছে। আমরা আতঙ্কে চিৎকারও করতে ভুলে গেছি। আমাদের চোখের সামনেই কবরস্থানের মাটি সরিয়ে একটা বিভৎস মূর্তি উঠে দাঁড়ালো। একটা আধা পচা মরা লাশ। পরনের কাফন ছিঁড়ে ফালা ফালা হয়ে গেছে। লম্বা চুলগুলো জট ধরে মুখ ঢেকে রেখেছে, আর সেই চুলের ফাঁক দিয়ে যে 2টো চোখ দেখা যাচ্ছিল সেখানে কোনো মণি ছিল না। ছিল শুধু 2টো অন্ধকার গর্ত, যা সরাসরি আমাদের দিকে তাকিয়েছিল। আমরা বুঝে গেলাম এ আর কেউ নয়, সে অভিশপ্ত ডাইনি। সে তার কঙ্কালসার হাতটা আমাদের দিকে বাড়িয়ে দিল, আর মুখ থেকে বের হলো এক অবর্ণনীয় দুর্গন্ধ। ঠিক সেই মুহূর্তে তার পেছন থেকে বেরিয়ে এলো আরও ভয়ঙ্কর কিছু। একটা বিশাল দেহী কালো ছায়ার মতো অবয়ব। সেটার উচ্চতা প্রায় তাল গাছের সমান। ধোয়ার মতো শরীর, কিন্তু চোখ দুটো আগুনের গোলার মতো দাউ দাউ করে জ্বলছে।
ওটা ছিল এক শক্তিশালী জিন, ওই ডাইনির পাহারাদার। সেই জিনটা একটা পশু আর মানুষের মেশানো গলায় বিকট এক হুঙ্কার ছাড়ল। সেই শব্দে আমাদের কানের পর্দা ফেটে যাওয়ার জোগাড়। আমাদের সম্বিত ফিরল। আমরা আর এক মুহূর্ত দাঁড়ালাম না। যে যেদিকে পারলাম দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে দৌড় লাগালাম। দৌড়ানোর সময় আমি পেছন ফিরে একবার তাকিয়েছিলাম। দেখেছিলাম মিলন হোঁচকে খেয়ে মাটিতে পড়ে গেছে, আর সেই কালো জিনের ছায়াটা তার উপর ছুঁকে পড়েছে। আমি আর সাজিদ কোনো মতে দৌড়ে গিয়ে মিলনের হাত ধরে টেনে তুলেছিলাম। কিভাবে যে সেদিন কবরস্থান থেকে বেরিয়ে এসেছিলাম তা একমাত্র আল্লাহই জানেন। বাড়ি ফিরে আমরা তিনজনই জ্বরে পড়লাম। মিলন প্রায় 1 মাস বিছানায় ছিল। ঘুমের ঘরে সে বিড়বিড় করে অদ্ভুত ভাষায় কথা বলতো আর ভয়ে চিৎকার করে উঠত। সাজিদ, যে কিনা এসব কিছুই বিশ্বাস করতো না, সে পুরোপুরি চুপ হয়ে গেল। তার মুখ থেকে আমরা আর কোনো দিন অট্টহাসি শুনিনি। আর আমি আজও সেই রাতের কথা ভুলতে পারিনি। প্রতি পূর্ণিমার রাতে আমার চোখে ভেসে ওঠে সেই পচা মরা লাশের বিভৎস চেহারা আর সেই আগুনের মতো চোখওয়ালা জিনের ভয়াল মূর্তি। গলার ভেতরটা শুকিয়ে কাঠ হয়ে যায়। লোকে বলে, যা চোখে দেখা যায় না তার অস্তিত্ব নেই। কিন্তু আমি বলি, কিছু জিনিস চোখে না দেখাই ভালো, কারণ একবার দেখে ফেললে সেই দৃশ্য আপনার ভেতরটা সারা জীবনের জন্য পুড়িয়ে ছারখার করে দেবে।